সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আজকের এই অনলাইনে ক্লাসে আমি তোমাদের সাথে আছি রোকেয়া, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সদরপুর সরকারি কলেজ। আর আমার সাথে তোমরা আছো অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আজকে আমি আসছি তোমাদের যে কোর্সটি পড়াবো সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1971 থেকে বর্তমান। আবার বলছি, বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1971 থেকে বর্তমান। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1972 সালের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। আবার বলছি, 1972 সালের বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা। তো এটা পড়তে হলে শুরুতে আমাদের জানতে হবে সংবিধান কি, বা বাংলাদেশ সংবিধানের যে প্রণয়ন সেটা কিভাবে হলো, এবং পরবর্তীতে আমরা মূল আলোচনায় আসবো যে 1972 সালে বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য বা এর রূপটা কেমন ছিল। তো শুরুতেই সংবিধান নিয়ে বললে, সংবিধান তোমাদের অবশ্যই জানার কথা এবং তোমরা জানো সংবিধান মূলত কি। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কার কার দ্বারা পরিচালিত হবে, সেগুলো সবকিছু লিপিবদ্ধ থাকে যেখানে, সেটাই হচ্ছে সংবিধান। আরো বলতে পারি সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের দর্পণ স্বরূপ, যার দিকে তাকালেই রাষ্ট্র ব্যবস্থাটা পরিপূর্ণভাবে এক নজরে ফুটে ওঠে যে আসলে রাষ্ট্রটা কেমন, কিভাবে পরিচালিত হয়। এটা আধুনিক এই মানে বর্তমান সময়ে আমরা যদি বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাই, যে প্রত্যেকটা স্বাধীন দেশেই কিন্তু সংবিধান রয়েছে। তবে এই সংবিধান কিন্তু দুই রকমের হয়, লিখিত হয়, অলিখিত হয়। আবার বলছি, সংবিধান কিন্তু দুই রকমের রূপ আমরা দেখতে পাই, একটা হচ্ছে লিখিত, অলিখিত। অধিকাংশ দেশই কিন্তু তোমার লিখিত সংবিধান প্রণয়ন করে থাকে বা আমরা দেখে থাকি, এবং আমাদের যে বাংলাদেশের সংবিধান সেটিও কিন্তু লিখিত সংবিধান। অলিখিত সংবিধানের সংখ্যা খুবই কম। যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন, এদের সংবিধানটা কিন্তু লিখিত না। এরকম ভাবার কোনো কারণ নাই, একেবারে কিছু লিখিত নাই, সেখানে কিভাবে দেশ পরিচালিত হয়। অলিখিত সংবিধানের ব্যাপারটা হচ্ছে এমন যে সেই দেশের লোকজন ফরমাল ওয়েতে, যেটা আমরা বলি ঘটা করে বসে নতুন করে কোনো সংবিধান তৈরি করে না, যেমনটা আমাদের বাংলাদেশে বা লিখিত দেশে করা হয়। যুক্তরাজ্য তাদের দীর্ঘদিনের যে কনভেনশন প্রথা, এগুলো নিয়ে একটু একটু করে জমানো বিভিন্ন নীতিমালা নিয়ে, যে ওদের নিয়ম নীতি আছে সেগুলো দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। যাকে এখন যেটা বলতেছিলাম সেটা লিখিত যে সংবিধানের কথা বললাম, এই লিখিত সংবিধানকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা যায়। আবার বলছি, লিখিত সংবিধানকে কিন্তু আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়, আর একটি হচ্ছে সুপরিবর্তনীয়। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় হচ্ছে কোনটি? সুপরিবর্তনীয় মানে সহজে পরিবর্তন করা যায় এমন। আর দুষ্পরিবর্তনীয় হচ্ছে যেটা পরিবর্তন করতে একটু জটিলতা অতিক্রম করতে হয়, একটু ঝামেলা হয়। বোঝা গেল? তো এখন আমরা চলে আসি বাংলাদেশ সংবিধানের প্রণয়নের যে ইতিহাস। সংবিধান প্রণয়নের ইতিহাস আমরা জানি, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সদ্য স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন, এবং স্বাধীন দেশে এসেই তিনি অনুধাবন করেন যে আমাদের জন্য খুব জরুরি একটি সংবিধান। এজন্যই তিনি 1972 সালের 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। আবার বলছি, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটি সংবিধান তৈরি করা। স্বল্প সময় হোক, যেভাবেই হোক, বাংলাদেশের জন্য একটি সংবিধান তৈরি করা। এই জন্য এই অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে প্রথমে সে বলে যে একটা গণপরিষদ গঠন করা হোক এবং
এবং সেই গণপরিষদ যেন অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের জন্য একটি পরিপূর্ণ সংবিধান তৈরি করে। এজন্যই 1972 সালের মার্চ মাস শেষে একটা গণপরিষদ গঠন করা হয়। এই গণপরিষদ গঠিত হয় প্রায় 430 জন সদস্য নিয়ে। যাক, এই গণপরিষদ 1972 সালের 10 এপ্রিল একটি অধিবেশনে বসে। প্রথমত বললাম যে গণপরিষদ গঠিত হয় এবং গণপরিষদের যে সদস্যরা তারা সকলে মিলে প্রথম একটি অধিবেশন বসে, সেটা হচ্ছে 1972 সালের 10 এপ্রিল। এবং এই অধিবেশনেরই দ্বিতীয় দিনে ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই গণপরিষদ কি করে? সংবিধান তৈরির জন্য আবার একটি কমিটি গঠন করে। সেই কমিটির সভাপতি করা হয় কাকে? ডক্টর কামাল হোসেনকে। এবং এই কমিটি তারা দীর্ঘ বৈঠক এবং দীর্ঘ সময় ব্যয় করে বিভিন্ন দেশে ভ্রমণ করে বিভিন্ন দেশের যে সংবিধান সেগুলো পর্যালোচনা করে তারা মোটামুটি একটা সংবিধানের খসড়া তৈরি করে ফেলে। পরবর্তীতে 72 সালের 12ই অক্টোবর এই গণপরিষদ আবার তারা দ্বিতীয় একটা অধিবেশন শুরু করে এবং এই অধিবেশনে তারা সংবিধান, তাদের যে এতদিনের যে একটা খসড়া সংবিধান তারা তৈরি করে সেই সংবিধানটা বিল আকারে উত্থাপন করে সংসদে। এই উত্থাপিত যে বিলটা, সেই বিলটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সর্বশেষ রিডিং এর মাধ্যমে মানে প্রমাণিত হয় যে না, ঠিক আছে, এটা এখন আমাদের সংবিধান হিসেবে গৃহীত করা যায়। এরই ধারাবাহিকতার পরবর্তীতে 72 সালের 4 নভেম্বর গণপরিষদে এই বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটা গৃহীত হয় এবং গৃহীত হওয়ার পরে বলা হয় যে না, এই সংবিধান আমাদের কার্যকর হবে এই 72 সালেরই 16 ডিসেম্বর থেকে। আরেকবার আমি শুধু তোমাদের হিস্ট্রিটা একটু শর্টলি বলি যে আমরা তো খেয়াল রাখতে হবে যে সংবিধান প্রণীত হয় কয়েকটা ধাপে। প্রথমত হচ্ছে 72 সালের 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ আমরা দেখতেছি। দ্বিতীয়ত হচ্ছে এই আদেশ অনুযায়ী একটি গণপরিষদ গঠন। তারপর হচ্ছে সেই গণপরিষদের একটি অধিবেশন, প্রথম অধিবেশন যেটা বলবো, অধিবেশনের থেকেই আসলো কমিটি, 34 সদস্যের একটা কমিটি। এই কমিটি আবার পরবর্তী অধিবেশন করে 12ই অক্টোবর এবং ওই দিনই তারা বিল উত্থাপন করে এবং এই উত্থাপিত বিলের পরে সংবিধান গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর এবং আমাদের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972। এবার চলে আসি আমরা যে গৃহীত সংবিধানটা আমরা পেলাম প্রায় এক বছর সময়ের মধ্যে, 10 মাস সময়ের মধ্যে। এই সংবিধানটা আসলে আমাদের কেমন ছিল? এটা আমাদের প্রথম সংবিধান 1972 সালে বাংলাদেশের আমাদের প্রাপ্ত প্রথম সংবিধান। এই সংবিধানটা কেমন ছিল? এই সংবিধানটা কেমন ছিল আমরা প্রথমে দেখি। লিখিত সংবিধান। অবশ্যই আমরা যেহেতু এতক্ষণ জানলাম যে লিখিত আকারে একটা সংবিধান তৈরি করা হলো, অবশ্যই সেটা কি ধরনের সংবিধান? লিখিত সংবিধান। আমাদের যে প্রথম সংবিধান, সেই সংবিধানটি 153টি অনুচ্ছেদ নিয়ে 11টি ভাগ, একটি প্রস্তাবনা এবং 4টি তফসিল। আর বর্তমান সময়ের সংবিধানে কিন্তু আমাদের 7টি তফসিল আছে, কিন্তু 72-এর যে সংবিধান সেখানে মনে রাখতে হবে 4টি তফসিল। এরপর আমরা আসি, এখানে হচ্ছে দুষ্পরিবর্তনীয়। আমরা আগে একবার আলোচনা করছি যে যে সংবিধান পরিবর্তন করা অপেক্ষাকৃত কঠিন, সেটাই হচ্ছে দুষ্পরিবর্তনীয়। আমাদের বাংলাদেশের যে সংবিধান, এটাকে দুষ্পরিবর্তনীয় আমরা এজন্যই বলবো কারণ এই সংবিধান যদি কোনো একটি ধারা, কোনো একটি অনুচ্ছেদ আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে সংসদে যে সকল সদস্য আছেন তাদের মধ্যে থেকে 2/3 যখনই ভোট দিবে বা তারা বাতিল বা পরিবর্তন চাইবে, তখনই কেবলমাত্র আমরা সংবিধান পরিবর্তন করতে পারবো। এজন্যই আমরা বলবো আমাদের বাংলাদেশের 72 সালের যে সংবিধান সেটা অবশ্যই দুষ্পরিবর্তনীয়। এবার আসি আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমরা সকলেই জানি যে কোনো জিনিস পরিচালনা করার জন্য প্রত্যেকটা জিনিসের মূলনীতি থাকে। তো আমাদেরও রাষ্ট্র পরিচালনা করার যে মূলনীতিগুলো, এটা সংবিধানের 2য় ভাগে আলোচনা করা আছে। বেশ কিছু মূলনীতি বলা আছে, তবে মূলত যে 4টি মূলনীতি সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র
এবং ধর্মনিরপেক্ষতা। আবার বলছি, রাষ্ট্র পরিচালনার বেশ কিছু মূলনীতি কিন্তু আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত আছে। তবে গুরুত্বপূর্ণ 4টি মূলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এরপর আমরা চলে আসি মৌলিক অধিকারের নিশ্চয়তা। আমাদের সংবিধানের তৃতীয় ভাগে বেশ কিছু মৌলিক অধিকার কথা বলা আছে। মৌলিক অধিকার কি আসলে? মৌলিক অধিকার হচ্ছে একজন ব্যক্তি বা রাষ্ট্রের একজন নাগরিক, সে যে রাষ্ট্রে বসবাস করবে, বসবাস করার জন্য তার যে মূল কিছু অধিকার, তার কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, খাবারের অধিকার, শিক্ষার অধিকার, বেঁচে থাকার অধিকার, এই ধরনের যে সকল বেসিক অধিকারগুলো আছে সেগুলাই হচ্ছে মৌলিক অধিকার। এবং আমাদের 72 সালের যে সংবিধান, এই সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ 26 থেকে প্রায় 47 পর্যন্ত মোটামুটি এই অনুচ্ছেদগুলোর মধ্যে এই মৌলিক অধিকারগুলো নিশ্চয়তা বলা আছে যে কোনো কারণে যদি কোনো ব্যক্তির কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে অবশ্যই রাষ্ট্র তার জন্য মানে সেটা রাষ্ট্র যেভাবে হোক নিশ্চয়তা প্রদান করবে। এরপর আসি আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে মূলত যে সকল মানে আইনসভাতে দ্বিতীয় কোনো কক্ষ থাকবে না, একটি কক্ষ থাকবে। যেমন আমাদের যে বাংলাদেশের জাতীয় সংসদ, সেখানে কিন্তু আমরা একটি অংশই দেখি, যেমন একটাই জাতীয় সংসদ, আমাদের কিন্তু আর কোনো কক্ষ বা আলাদা করে কিছু নেই। অন্যান্য দেশে কিন্তু থাকে, যেমন ধরো ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট, এর মানে হচ্ছে ওদের কিন্তু দুটা কক্ষ, একটা হচ্ছে লোকসভা আর একটা রাজ্যসভা। আমাদের কিন্তু এরকম কিছু না, আমরা একটাই জানি, সেটা হচ্ছে আমাদের জাতীয় সংসদ। এরপর আছে আমাদের সাংবিধানিক প্রাধান্য। দেখো তোমরা খেয়াল করে, সাংবিধানিক প্রাধান্য, সাংবিধানিক প্রাধান্যটা কি? সাংবিধানিক প্রাধান্য হচ্ছে সংবিধানের সর্বোচ্চ প্রাধান্য বা সবচাইতে গুরুত্ব দেয়া। আমাদের যে সংবিধান, এখানে বলা আছে যে রাষ্ট্রের যে কোনো সময় যে কোনো ধরনের, ধরো তোমার কোনো আইন, নীতিমালা, যে কোনো কিছু হোক না কেন, এগুলোর কোনো একটি কিছু যদি সংবিধানের যে সকল ধারা আছে এগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক হয়, তাহলে ওই নিয়ম নীতিমালা বা ওই আইন অবশ্যই তোমার বাতিল হবে। টিকে থাকবে কোনটা? সংবিধানটা। এটাই হচ্ছে তোমার সাংবিধানিক প্রাধান্য। সবকিছুর উপরে সংবিধানের এই সকল বিষয়কে অনেক অনেক গুরুত্ব দেওয়া। এরপর আমরা আসি জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্ব আমাদের যে 72-এর সংবিধান, সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রের সবকিছুর উপরে জনগণের একটি প্রায়োরিটি থাকবে। মানে রাষ্ট্র পরিচালিত হবে জনগণকে কেন্দ্র করে, বা জনগণের গুরুত্বকে জনগণের মূল্যায়ন করেই হচ্ছে রাষ্ট্র পরিচালিত হবে। জনগণের সার্বভৌমত্ব এবার হচ্ছে কোনটা? সর্বজনীন ভোটাধিকার। আমরা সকলেই জানি যে ভোটাধিকার হচ্ছে অবশ্যই নাগরিকের অন্যতম একটি অধিকার। তো সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যারা বাংলাদেশের নাগরিক তারা 18 বছর বয়স হলে এবং প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকই অবশ্যই ভোটাধিকার প্রাপ্ত হবে। সংসদীয় গণতন্ত্র, এই 72 সালের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা এটা প্রবর্তনের কথা বলা হয়। সংসদীয় গণতন্ত্র কোনটা? গণতন্ত্র এটা এমন একটা অবস্থা যেখানে সংসদ বা সংসদে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হবে। এই ব্যবস্থায় তোমার প্রকৃত ক্ষমতার মালিক থাকবেন প্রধানমন্ত্রী, আর সেখানে রাষ্ট্রপ্রধান হবেন, কিন্তু সেখানে তার পাওয়ারটা থাকবে নমিনাল পাওয়ার, যেটা আমরা বলি নামমাত্র শাসন। আর মূল ক্ষমতাটা থাকবে কার হাতে? মূল ক্ষমতাটা থাকবে প্রধানমন্ত্রীর হাতে। এই এই সংসদীয় গণতন্ত্রকে আমরা আরেকটা নামও জানি, সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আরেকবার বলছি, সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। ঠিক আছে? এই ব্যবস্থার মূল বিষয়টা হচ্ছে সংসদের যে সকল সদস্য বা সংসদের একটা কি বলে প্রাধান্য,
অবশ্যই থাকবে। এরপর আসছে আমরা অভিন্ন শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সংবিধানে এটা অবশ্যই একটি উল্লেখযোগ্য দিক। এখানে বলা হয় যে রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থাটা হবে এটা অবশ্যই হবে গণমুখী এবং সর্বজনীন একটা শিক্ষা ব্যবস্থা। আমাদের সংবিধানের যে 17 নম্বর অনুচ্ছেদ সেখানে এটা সুস্পষ্টভাবে বলা আছে। এরপর আছে দেখো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। সংবিধান অনুযায়ী এই সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত। আবার বলছি যে সংবিধান অনুযায়ী আমাদের এই সুপ্রিম কোর্ট হবে দেশের সর্বোচ্চ আদালত। আচ্ছা, আমরা বেশ কয়েকটা মানে বৈশিষ্ট্য আলোচনা করলো। এর বাইরে কিন্তু আমাদের আরো অনেক অনেক পয়েন্ট মানে অনেক অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা চাইলে আরো দেখতে পারো। আরো কিছু আছে, যেমন ধরো ন্যায়পাল। ন্যায়পাল হচ্ছে আমাদের যে 72 সংবিধান বলা আছে যে অবশ্যই রাষ্ট্র একটা ন্যায়পাল পদ প্রতিষ্ঠা করতে পারবে। তো ন্যায়পালটা কি, এটা আমাদের সকলেরই অনেক কনফিউশন থাকে। ন্যায়পাল হচ্ছে সংসদের আইনের দ্বারা সৃষ্ট এমন একটা পদ যাদের কাজ হবে রাষ্ট্রের মন্ত্রীবর্গ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী এদের সকলের কার্যকলাপকে তদন্ত করতে পারবে এমন একটা সাংবিধানিক পদ, যাকে বলা হয় ন্যায়পাল। তো 72-এর সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্র অবশ্যই একটা ন্যায়পাল প্রতিষ্ঠা করবে বা ন্যায়পাল পদ সৃষ্টি করবে। এছাড়াও আরো আছে, যেমন ধরো জরুরি অবস্থা ঘোষণা করা, তারপর আমরা বলতে পারি প্রশাসনিক ট্রাইব্যুনাল, বিভিন্ন ধরনের আরো অনেক অনেক থাকবে। তো এই ছিল মূলত আজকের আমাদের মূল আলোচনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ।